তো অসহায় চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখ মিলল হৃদের চোখের সাথে মায়ার। হৃদের রাগান্বিত দৃষ্টির সাথে মায়া নিজের দৃষ্টি স্থির করতে না পেরে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, বাসা কেউ তো বোরকা পরে না, দাদি, ফুপি, ফিহা, জুই, সার্ভেন্টরাও তো বোরকা পরে না, তাই আমি কি মায়া কথা সম্পূর্ণ হলো না। তার আগে হৃদ মায়াকে মধ্যস্থ আটকিয়ে বিরক্তির সহিত বলে উঠল, নাটক করেন আপনি আমার সাথে? আমি সব ঠেকা নিয়ে রাখছি যে কি পড়লো না পড়লো, কি করলো না করলো, তাতে আমার কি? আমি সব ঠেকা নিয়ে রাখছি যে কে কি পড়লো না পড়লো, কে কি করলো না করলো, তাতে আমার কি? খাক, মরুক, বাজুক, আমার দেখার প্রয়োজন নাই। কিন্তু আপনার সাথে আমার লিঙ্ক আছে, তাই আপনারটা আমার দেখতে হবে। আপনি আমার আমানত নিয়ে ঘুরেন, আমার সম্পদের যাতে খেয়ানত না হয় সেটাও আমার দেখার দায়িত্ব, কারণ আমি আমার সকল বিষয়ের প্রতি খুব সেন্সিটিভ। তাই অহেতুক যুক্তি আমাকে দেখাবেন না ম্যাডাম। বোরখা পরবেন মানে পড়তে হবে, হয় বোরখা পরে পড়াশোনা করবেন, এত বাদ দেন, পড়াশোনা আর করা লাগবে না আপনার। এমনিতেও পড়াশোনা করে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন না আপনি। আমার স্বল্পতাই চলবে, কিন্তু তারপরও আমার সম্পদের দিকে কারো সামান্যতম দৃষ্টি আমি মেনে নিব না। হৃদের বারবার বলা সম্পদ কথার অর্থ মায়ের ছোট মস্তিষ্ক বুঝল না। তাই চোখ তুলে হৃদের দৃষ্টি সমেত হয়ে বোকার মতো প্রশ্ন করল হৃদকে মায়া। মানে সম্পদ কি? মায়ার অবুঝতায় প্রশ্নটা হৃদকে আরো রাগিয়ে দেয়। আজব সে যে এতক্ষণ যাবৎ মেয়েটাকে ভাষণ দিল, বুঝালো তার মূল আমানত নেই বিষয়টি, অথচ মেয়েটা বুঝলই না আসলে সে কি বুঝাতে চাইছে। মেয়েটিকে হৃদ বিরক্তিতে তিরতির করে গলা ঝেড়ে বলে ওঠে, আপনার পা থেকে মাথা অবধি যা কিছু আছে সবই আমার সম্পদ, আমার আমানত, যা আপনি নিয়ে ঘুরেন রোজ অবাধের মতন। কিন্তু আজকের পর থেকে সেটাও করা যাবে না। এখন আপনি যে আমার সম্পদ সেটা না হয় বুঝলেন, এবার যদি আপনার কোনো সম্পদ আমার কাছে থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমি মাইন্ড করব না। বরং আমি না হয় নিজ দায়িত্বে হেফাজত করার চেষ্টা করবো আপনার সম্পদের। কি আছে নাকি কোনো সম্পদ আপনার আমার কাছে? হৃদের চলতি কথার মধ্যেই মায়া লজ্জায় তুমুল গতিতে নিজের দু হাত মুখে ঢেকে নিতে নিতে বলল, ছি, কি বাজে আপনি। মায়ের হঠাৎ লজ্জায় হৃদের রাগান্বিত চোখ দুটো মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। হৃদ নিজের রাগ বিরক্তি ভুলে তৎক্ষণাৎ মায়ের হাত দুটো টেনে ধরল পুনরায়। জোরপূর্বক মায়ের মুখ থেকে হাত দুটো টেনে গাড়ির সাথে চেপে ধরে বিস্মিত কণ্ঠে হৃদ বলল, বউ, তুমি সম্পদ মানে বুঝো? হৃদের কথায় মায়া প্রচণ্ড লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে ছটফট করলো হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য। হৃদের শক্তির সাথে পেরে উঠল না, কিন্তু তারপরেও হৃদের কাছে ধরা দিল না যে সে হৃদের বলা সম্পদ সম্পর্ক বুঝতে পেরেছে, বরং কৌশলে এড়িয়ে গেল মায়া বিষয়টি। হৃদের প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলল, উফ, আমার বোরকা নেই তো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার লজ্জা মিশ্রিত চেহারার দিকে। মায়াকে প্রসঙ্গ পাল্টাতে দেখেও সে চুপ থাকলো, বরং নিজেদের মাঝে দূরত্ব গুছিয়ে হৃদ মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইল। ঝুঁকে পড়ল মায়ের মুখ বরাবর, মায়ের গালের সাথে নিজের উষ্ণ গালে স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে নিঃশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, থমথমে পরিবেশ, গুমোট উত্তাপ পেরিয়ে আবারও অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ন। দীর্ঘ সময় নিয়ে নিজের মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়ে ধীরস্থে সম্পূর্ণ বর্ণনা করে চোখ তুলে তাকায় নিজের সামনে। এই মুহূর্তে বেশ কয়েকজোড়া চোখের কেন্দ্রবিন্দু সে, প্রত্যেকের চেহারায় বিস্ময়কর ভাব। হয়তো আশ্চর্য হয়েছে আয়নের কথায়, হবারই কথা, অস্বাভাবিক কিছু নয়। আয়ন নিজের চোখ নামিয়ে নিচে তাকায়, পুনরায় রয়ে বলে ওঠে, সেদিন আমাদের বিয়েটা সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল। নিজেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বিয়েটা মেনে নেওয়ার জন্য, তাই তোমাদের থেকে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম যতদিন না পর্যন্ত আমি মানসিকভাবে প্রস্তুতি না হচ্ছি। আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই সেদিন লন্ডনে চলে যাই। টানা 1-1.5 মাস ভেবেচিন্তে ডিসিশন নেই দুই বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, মায়ের সাথে আমার পূর্ব থেকে বিয়েটা নির্ধারিত ছিল, পছন্দের মানুষ বিধায় বিয়েটা নিয়ে অমত পোষণ করার কারণ দেখছিলাম না আমি। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিয়েটা হয়েই গেছে, তাই আমি আমার বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছিলাম। সংসারটা না হয় পরেই শুরু করব, কিন্তু বউয়ের দায়িত্ব তো নিতেই পারি সামাজিকভাবে। আমি মায়া আমার বিয়ে করাবো, আমার যথেষ্ট পরিমাণে অ্যাবিলিটি আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার। তাই পারিবারিক সামাজিক দুটো ঠিক থেকেই আমি পুনরায় সম্মতি চাচ্ছি তোমাদের কাছে। আমি তোমাদের সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো কারণ সহ বর্ণনা করলাম। এখন আমার মনে হয় না এরপরও তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা আমাদের বিয়েটা নিয়ে, নানুমা। আমি আশাবাদী তোমরা আমার বিষয়টা বুঝবে। আয়ন দীর্ঘ টান পোড়ার কথাগুলো বলেই থামল। নত মস্তিষ্কে সোজা করে পুনরায় তাকালো নিজের সামনে উপস্থিত বসে থাকা একাধিক সদস্যের দিকে। আয়নের বাবা মা হেনা খান, আরাফ খান থেকে শুরু করে উপস্থিত ফিহা পর্যন্ত বসা তার সামনে।
আয়ন রয়েশ হয়ে ধীর স্থিরভাবে সেদিন রাতে ঘটে যাওয়া মায়া ও আয়নের বিয়েটা সম্পর্কে জানালো তার পরিবারকে। কিন্তু সবটা শোনার পর থেকে সবাই কেমন যেন নিস্তর, স্তব্ধ, নির্বাক হয়ে আছে। আয়ন বুঝলো নিজের পরিবারের শকড হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে, কিন্তু কতক্ষণ সে এভাবে বসে থাকবে? তাদেরও কিছু বলা উচিত। হ্যাঁ না কিছু তো একটা আসা প্রয়োজন। আয়ন পুনরাবৃত্তি করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো, সফলও হলো। নিজের অবাকতায় সামনে থেকে মুখ খুলল হেনা খান। এত কিছু ঘটে গেল, অথচ তুই একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না আয়ন? সবকিছু যেহেতু নিজেই ডিসাইড করে ফেললি, তাহলে এখন আমাদের অনুমতির প্রয়োজন কেন পড়ছে তো শুনি? কেন মা? আমি আগেও বলেছি, আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলাম এতদিন। হেনা খান কিছু বলবে তার আগে গম্ভীর মুখ খুলল মেহেরবান। তোমার কি মনে হয় আয়ন, তুমি আমাদেরকে সেদিন এই বিষয়টি শেয়ার করলে আমরা তোমাকে বিয়েটা নিয়ে ফোর্স করতাম, কি মায়াকে জোরপূর্বক মেনে নেওয়ার জন্য? আম্মু, বিষয়টি তেমন কিছু নয়। ফোর্স করতে কি করতে না তা জানা নেই, তবে এতটা শিওর ছিলাম জীবনে কোনো পরিস্থিতি আমি মায়াকে ছাড়তাম না, আঁকড়ে রাখতাম। বিয়ে যেহেতু করেছি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতাম সারা জীবন। এখন যদি আমরা নাকচ করি তোমার বিয়েটা নিয়ে, তাহলে? চমকে উঠে তাকালো মেহেরবানের দিকে আয়ন। নিজের মায়ের তীক্ষ্ণ মাইন্ড সম্পর্কে অবগত সে। দুর্দান্ত বাস্তবভিত্তিক মানুষ মেহেরবান, তাই সে নিজের মায়ের অমত না করে রয়ে শুয়ে বলল। আমি আশাবাদী আম্মু, তুমি আমাকে ফেরাবে না। ছেলের কথায় চুপ থাকলো মেহেরবান। নিজের ওজন বজায় রাখলো, বিচক্ষণতা কাজে লাগালো। মাঝে মধ্যে ছেলেমেয়ের আবদার রাখতে হয়, অন্যায় পেরিয়ে চুপ থাকতে হয়। এতে করে নিজেদের সম্মান ও শ্রদ্ধার জায়গায় অতি দৃঢ় শক্ত থাকে ছেলে মেয়ে চোখে। তিনিও তাই করলেন, কিন্তু সামনে থেকে অধৈর্য মুখ খুলল হেনা খান। তিনি আয়নকে বলে উঠলেন, আমি ফেরাবো তোকে। আমি তোর মার মতন নয়, সবকিছু সহজে মেনে নিব ছেলে মেয়েদের আবদার। তুই আমার কাছ থেকে সত্যিটা গোপন করে আমাকে হার্ট করেছিস আয়ন। তাছাড়া মায়া আমার সেন্সিটিভ বিষয়, এই বাড়ির কাজের মানুষ থেকে শুরু করে উপস্থিত সদস্যরাও সেটা জানে। তাহলে আমি আমার সোনামাকে নিয়ে তোর সাথে আপোষ করব কেন? আমি এত যুদ্ধ বিগ্রহ করে মায়াকে আমার কাছে রেখে তোর সাথে আপোষ করার জন্য নয়। আমি মায়াকে তোর হাতে তুলে দিতে চেয়েছি শুধু নিজের কাছে রাখার জন্য। কিন্তু তুই বিয়ের আগেই আমার থেকে কথা গোপন করে শুরু করে দিলি, যেটা আমার কাছে মোটেও পছন্দ না। এখন যদি তোর হাতে মায়াকে তুলে দিই, তাহলে তুই মায়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের কাছে রাখার ডিসিশন নিবি আমাকে না জানিয়ে। তাহলে সেটা অবশ্যই আমি মেনে নিব না। হেনা খানের অযৌক্তিকর কথায় বিরক্তি কণ্ঠে বলে উঠল মেহেরবান। অস্বাভাবিক কিছু তো নয় মা। স্বামীর সাথে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামীর সংসার করতে গেলে সব মেয়েকেই স্বামীর সাথে থাকতে হয়, এটা নিয়ম। তুমিও নিশ্চয়ই সেই নিয়মের বাইরে কেউ নয় মা। মেহেরবানের কথা যেন হেনা খানের শরীরময় তীব্র কেঁপে উঠল মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভেবে। মায়া ওনার সাথে থাকবে না, এই বিষয়টি যেন আঘাত আনলো হেনা খানের মাথায়। তিনি নিজের গুমট একাকিত্বে জীবনে পুনরায় ফিরে যেতে চায় না, আর না মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। হেনা খান তীব্র নাকচ করে বসলো। আয়নের সাথে মায়ার বিয়ে তিনি দেবেন না এই নিয়ে। আয়ন বুঝলো হেনা খানের ভয়ার্থ হওয়ার বিষয়টি। নিজের জায়গা ছেড়ে গিয়ে বসলো হেনা খানের পাশে। হেনা খানের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বুঝদার গলায় বলল, আমি তোমার কাছে আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি চাচ্ছি না রোমা। আমি মায়ের সাথে এখন সংসারটা শুরু করব না, তাই মায়া তোমার সাথেই থাকবে আপাতত। তাছাড়া সামাজিক আনুষ্ঠানিকভাবে মায়াকে আমার ঘরে উঠিয়ে নিলে গেলেও মায়া তোমার কাছে থাকবে সবসময় না রোমা। আমি হসপিটালে যাওয়ার সময় তোমার কাছে মায়াকে দিয়ে যাব, আবার হসপিটাল থেকে ফিরে এসে তোমার কাছ থেকে মায়াকে নিয়ে যাব। এমন তো ওয়াদা করছি না রোমা, তুমি আমাকে অন্তত এই বিষয়টা নিয়ে বিশ্বাস করতে পারো। তাছাড়া আমি সত্যি দুঃখিত না রোমা, এতদিন এই বিয়ের বিষয়টা তোমার কাছ থেকে লুকায়িত গোপন রাখার জন্য। তুমি এতটা কষ্ট পাবে জানলে আমি আরো আগে সবটা বলে রাখতাম, অন্তত তোমার সাথে। আয়নের কথায় মন গড়ল হেনা খানের, নরম হয়ে আসলো নিজের মাঝে। কিন্তু আপত্তি পোষণ করলো আরাফ খান। তিনি দীর্ঘ সময় নিয়ে পরিবারের আলোচনায় সভায় নীরব সদস্য ছিলেন। প্রত্যেকের দিকটা তীক্ষ্ণতার সহিত বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিশেষে যেটা ওনার মাথায় আসলো না, সেটা হলো আয়নের বিয়ের রাতে ঘটে যাওয়া কিছু বিষয়ের ঘটনাগুলো নিয়ে। তিনি অত্যন্ত গম্ভীর মুখ খুলল আয়নের সঙ্গে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো আয়নকে, তোমার কখনো অস্বাভাবিক লাগেনি আয়ান বিষয়টা নিয়ে? আমার তো বেশ অস্বাভাবিকই লাগছে সব কিছু। মানে? নিজের বিক্ষণতা কাজে লাগাও আয়ান, আমি তো অলস মস্তিষ্কের নয়। মানে প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো অত্যভাবে, সেই সাথে আমাদের উত্তর দিতে পারবে তুমি। চমকে তাকালো আয়ন আরাফ খানের মুখের দিকে।
হঠাৎ ওনার গুমট প্রশ্নে আয়ন চমকালো ও বাকি সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। উনি মনোযোগ হলেন না কারো দৃষ্টি নিয়ে, বরং আগের ন্যায় আয়নকে প্রশ্ন করে বলল, তোমার ভাষ্যমত জুই তোমার কোলে ছিল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, জুই তোমার কোলে থাকলে গ্রামবাসী তোমার সাথে জুইকে না জড়িয়ে মায়াকে কেন জড়িয়ে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ডে ছিল, তারা তোমার সাথে জুইকে জড়ার কথা ছিল মায়াকেরা।